হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য চাণক্য ইউটিউব ক্লাসের 7000 সিরিজের যে এমসিকিউটা রয়েছে সেটা থেকে জিওগ্রাফি থেকে আজকে মোস্ট ইম্পর্টেন্ট 50 এমসিকিউ নিয়ে এসেছি। তো তোমরা জানো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য চাণক্য ব্যাচ নিয়ে এসেছি, যেটার মধ্যে তোমরা কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে, যে টেটের সিলেবাসের পুরো সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা সাবজেক্টেরই কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে। সেই কনসেপ্ট ক্লাসের মধ্যে একদম ডিটেলসে ডিপলি ডিসকাস করা আছে এবং তার পাশাপাশি ওয়ান লাইনের কোশ্চেন আনসার রয়েছে এবং সেখানে পিডিএফ নোটসও প্রোভাইড করা হবে, প্লাস ফুল লেন্থের মক টেস্ট 150 মার্কস করে মক টেস্টও পাবে পুরো সিলেবাস থেকে। আর এগুলি কোথায় পাবে? এগুলি পাবে যে চাণক্য ব্যাচ রয়েছে, যেটা আমাদের যে অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে তোমরা এই চাণক্য ব্যাচটা পেয়ে যাবে। তো সেই চাণক্য ব্যাচেরই ইউটিউবের মধ্যে করাবো 7000 এমসিকিউ সিরিজ। তো ফুল প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ। চাণক্য যে পেইড ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কনসেপ্ট ক্লাস উইথ ওয়ান লাইনার কোশ্চেন, দেন পেয়ে যাচ্ছ পিডিএফ নোটস অ্যান্ড ফুল লেন্থের মক টেস্ট। আর এখানে ইউটিউবের মধ্যে চাণক্য ইউটিউব ক্লাসের মধ্যে 7000 এমসিকিউ সিরিজ তোমরা পাবে। প্রতিটা সাবজেক্ট থেকে কিন্তু ক্লাস তোমরা পেয়ে যাবে, এখানে আমরা প্র্যাকটিস করে নেব। তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে আর ফুল একটা প্যাকেজ তোমরা পেয়ে যাবে, যেটা আশা করি এই কনসেপ্ট ক্লাসগুলি দেখলে, পিডিএফ নোটসগুলো পড়লে, এই প্র্যাকটিসগুলো করলে, মক টেস্টগুলো দিলে আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। তো তোমাদের যাতে হেল্প হয় তার জন্যই কিন্তু আমরা তোমাদের জন্য চাণক্য ব্যাচ নিয়ে এসেছি। তো আজকে সেই চাণক্য ইউটিউব ক্লাসে 7000 এমসিকিউ সিরিজ থেকে জিওগ্রাফি থেকে 50 ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে এসেছি। আর এটা হলো প্র্যাকটিস সেট 2। তার আগে জিওগ্রাফি থেকে আরও একটা প্র্যাকটিস সেট করিয়েছি, যারা দেখুনি তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে নিতে পারো। আর আজকে হলো প্র্যাকটিস সেট 2। ওকে, এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন হলো 51 নম্বর। কারণ প্রিভিয়াস ক্লাসে প্র্যাকটিসের 1-এর মধ্যে আমরা 1 থেকে 50 পর্যন্ত করেছিলাম, আজকে করব 51 থেকে 100 পর্যন্ত আমরা করব প্র্যাকটিসের 2। সো 51 নম্বরে রয়েছে লবণ আবহবিকার দেখা যায়। যে লবণ আবহবিকারটা কোন অঞ্চলে দেখা যায়? তো এটা দেখা যায় শুষ্ক অঞ্চলে। কোথায় দেখা যায়? শুষ্ক অঞ্চলে। কেন দেখা যায়? লবণ আবহবিকা প্রধানত শুষ্ক অঞ্চলেই ঘটে। তার কারণ হলো এই যে এই শুষ্ক অঞ্চলে সেখানে জলীয় বাষ্পের অভাব থাকে এবং তাপমাত্রা অত্যধিক পরিবর্তন হয়, তার জন্যই কিন্তু লবণের যে স্ফটিকটা সেটা গঠন হয়, সেটা গঠনে সাহায্য করে থাকে। এই জন্য লবণ আবহবিকা শুষ্ক অঞ্চলে দেখা যায়। সো অপশন নাম্বার 1 হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 52 নম্বর। ভারতের সর্বাপেক্ষা প্রাচীনতম পর্বত হলো, যে ভারতের প্রাচীনতম পর্বত কোনটা? সেটা হবে আরাবল্লী। আরাবল্লী হলো ভারতের সর্বাপেক্ষা প্রাচীনতম পর্বত। আরাবল্লী পর্বত হলো ভারতের সর্বাপেক্ষা প্রাচীনতম পর্বত। নেক্সট রয়েছে 53 নম্বর। পৃথিবীর ছাদ বলা হয়, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। কোন মালভূমিকে? পামির মালভূমিকে। কেন বলা হয়? তার কারণ হলো পামির মালভূমি অত্যন্ত উচ্চতায় থাকে, তাই একে পৃথিবীর ছাদ বলা হয়। তার যে উচ্চতাটা সেটা অনেকটাই বেশি, তো এটাকে পৃথিবীর ছাদ বলা হয়। তো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। সো অপশন নাম্বার 4 হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 54 নম্বর। একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম হলো। এখন একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম কি? প্রথমত আমাদের জানতে লাগবে সুপ্ত আগ্নেয়গিরিটা কি। এই যে আগ্নেয়গিরি রয়েছে, সুপ্ত আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি, এগুলি কিন্তু আমরা আগ্নেয়গিরির যে ক্লাসটা ছিল সেই ক্লাসের মধ্যে ডিটেল ডিসকাস করেছি। যারা কনসেপ্ট ক্লাসটা দেখোনি তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখে নেবে আমাদের অ্যাপের মাধ্যমে। চাণক্য ব্যাচের সেখানে কিন্তু রয়েছে একদম ডিটেলস ক্লাস রয়েছে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। এনিওয়ে, সুপ্ত আগ্নেয়গিরিটা কি? সুপ্ত আগ্নেয়গিরিটা হলো মানে এগুলি কি? এটা হলো যে দীর্ঘ সময় ধরে অগ্ন্যুৎপাত হয়নি। ধরো অনেকগুলি আগ্নেয়গিরি রয়েছে কিন্তু অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে, আর বছর পর বছর ধরে এখানে কোনো অগ্ন্যুৎপাত হয়নি, কোনো আগ্নেয়গিরি হয়নি, অগ্ন্যুৎপাতটা হয়নি। ওই ধরনের আগ্নেয়গিরিকেই বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। তাই এরকম একটা সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হলো ফুজিয়ামা। কী হবে? ফুজিয়ামা। ফুজিয়ামাটা কোথায়? জাপানে। জাপানে ফুজিয়ামা। জাপানে ফুজিয়ামা হলো একটা সুপ্ত আগ্নেয়গিরি। ওকে, তো একটা সুপ্ত আগ্নেয়গিরির নাম হলো জাপানে ফুজিয়ামা। আর জাপানে ফুজিয়ামা এক ধরনের সুপ্ত আগ্নেয়গিরি যেটা অনেক বছর ধরে, দীর্ঘ সময় ধরে তার কোনো অগ্ন্যুৎপাতও হয়নি। সো অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 55। ভূপৃষ্ঠের বহুদূরে বিস্তৃত সুউচ্চ শিখরযুক্ত শিলাস্তূপকে বলা হয়। যে ভূপৃষ্ঠে বহুদূর বিস্তৃত সুউচ্চ শিখরযুক্ত শিলাস্তূপ রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পর্বত। কি বলা হয়? পর্বত বলা হয়। যে ভূপৃষ্ঠে বহুদূরে বিস্তৃত বা সুউচ্চ শিখরযুক্ত যে শিলাস্তূপটা রয়েছে সেই শিলাস্তূপটাকে বলা হয় পর্বত। কি বলা হয়? পর্বত। সো অপশন নাম্বার 2। নেক্সট রয়েছে 56 নাম্বার।
কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় যে কোমল পাললিক শিলা, কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। কি বলা হয়? ভঙ্গিল পর্বত। অপশন নাম্বার 3 ভঙ্গিল পর্বত। যে কোমল যে পাললিক শিলা রয়েছে, এখন পাললিক শিলা কোনটা? যে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এগুলি কিন্তু আমরা শিলা ক্লাসের মধ্যে পড়েছি। তো পাললিক শিলা কোনটা ছিল? পাললিক শিলা ছিল যে অনেকগুলি কি হয় যখন আগ্নেয় শিলাটা যে ওয়েদারের কারণে কি হয়, এগুলি ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা পরিবহন হয়ে যায়, ট্রান্সপোর্ট হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, গিয়ে কি হয়, এগুলি জমা হয় জলের নিচে, সমুদ্রের নিচে জমা হয়, স্তরে স্তরে এগুলি গঠিত হয়, এগুলিকে বলা হয় পাললিক শিলা। এই যে পাললিক শিলার মধ্যে ভাঁজ পড়ে, এগুলির মধ্যে ভাঁজ পড়ে মানে স্তর হতে হতে কি হয়, পর্বতের সৃষ্টি হয়, আর সেটাকে বলা হয় ভঙ্গিল পর্বত। কি বলা হয়? ভঙ্গিল পর্বত। অপশন নাম্বার 3 ভঙ্গিল পর্বত। ওকে, তো কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। নেক্সট রয়েছে 57 নম্বর। যেসব আগ্নেয়গিরি থেকে প্রায় অগ্নুৎপাত হয় তাকে বলা হয়, মানে যেসব আগ্নেয়গিরি থেকে প্রায় অগ্নুৎপাত হতে দেখা যায় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি। সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি। যেরকম দীর্ঘদিন সময় ধরে বা দীর্ঘ সময় ধরে যখন অগ্নুৎপাত হয় না সেটাকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। ওকে, আর যেটা প্রায় অগ্নুৎপাত হয়ে থাকে সেটাকে বলা হয় সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি। যেরকম এখানে বলা হয়েছে যেসব আগ্নেয়গিরি থেকে প্রায় অগ্নুৎপাত হয় তাকে বলা হয় সক্রিয় বা জীবন্ত যে আগ্নেয়গিরি। ওকে, তো এরকম যে সক্রিয় বা যে রয়েছে জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে, এরকম একটা এক্সাম্পল হলো স্ট্রমলি হলো এক ধরনের আগ্নেয়গিরি যেটাকে বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি, মানে এটা প্রায় অগ্নুৎপাত হতে দেখা যায়। সো এখানে হবে অপশন নাম্বার 3। 58 নম্বর। সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ সমতল ভূভাগকে বলা হয় সমভূমি। যে সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ যে সমতল ভূভাগটা রয়েছে সেটাকে বলা হয় সমভূমি। ওকে, সো অপশন নাম্বার 2 হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 59 নম্বর। প্লাবনের ফলে নদীর তীরবর্তী নিচু স্থান ভরাট হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হয়, যে প্লাবনের ফলে নদীর যে তীরবর্তী যে নিচু স্থান রয়েছে সেখানে ভরাট হয়ে যায়, ভরে সেখানে সমভূমি সৃষ্টি হয়, আর সেই সমভূমিটাকে কি বলা হয়? বদ্বীপ সমভূমি, পলি গঠিত সমভূমি, প্লাবন সমভূমি, উপকূলীয় সমভূমি, তো সেটাকে বলা হয় প্লাবন সমভূমি। যে অপশন নাম্বার 3 প্লাবন সমভূমি। যে প্লাবনের ফলে কি হয়? প্লাবনের ফলে নদীর যে প্লাবন হয়, প্লাবনের ফলে নদীর তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে, তীরবর্তী যে নিচু জায়গা রয়েছে সেখানে কি হয়, সেখানে যে পলিতে ভরে যায়, যে পলিতে এগুলি ভরাট হয়ে যায়, ভরাট হয়ে এখানে যে সমভূমি গঠিত হয়, সৃষ্টি হয়, আর সেই সমভূমিটাকে বলা হয় প্লাবন সমভূমি। সো অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 60 নম্বর। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ। যে ভারতের স্তূপ পর্বত রয়েছে তো সেখান থেকে একটা উদাহরণ, এখানে কি কি রয়েছে? আন্দিজ পর্বত, আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত। তো এখানে কারেক্ট আনসার হবে ভারতের একটি স্তূপ পর্বত, সেটা কি হবে? সেটা হবে সাতপুরা পর্বত। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হলো সাতপুরা পর্বত। আর এটা কিভাবে সৃষ্টি হয়? এটা হয় শিলাস্তূপের ক্ষয়ের ফলে। যে শিলাস্তূপগুলি রয়েছে সেগুলি যখন ক্ষয় হওয়ার ফলে এই পর্বতটা গঠিত হয়, এই সাতপুরা পর্বতটা গঠিত হয়। তো স্তূপ পর্বত কিভাবে গঠিত হয়? শিলাস্তূপের ক্ষয়ের ফলে স্তূপ পর্বত গঠিত হয়, আর ভারতের একটি স্তূপ পর্বত হলো সাতপুরা পর্বত। সো অপশন নাম্বার 4 হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 61 নম্বর। দাক্ষিণাত্যের উত্তর পশ্চিমাংশে লাভা গঠিত মালভূমিকে বলা হয়, যে দাক্ষিণাত্যের যে উত্তর পশ্চিমাংশে যে লাভা গঠিত মালভূমি রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। কি বলা হয়? ডেকান ট্র্যাপ। যে দাক্ষিণাত্যের উত্তর পশ্চিমাংশে লাভা দিয়ে যে গঠিত হয় যে মালভূমিটা সেটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। অপশন নাম্বার 4 হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট 62 নম্বরে রয়েছে পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমির নাম। পৃথিবীর যে বৃহত্তম উচ্চ মালভূমি রয়েছে সেটার নাম কি? সেটার নাম হবে তিব্বত মালভূমি। পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমির নাম তিব্বত মালভূমি। অপশন নাম্বার 2 তিব্বত মালভূমি। ক্যালডেরা হলো এক প্রকারের আগ্নেয়গিরি সৃষ্ট গর্ত। আগ্নেয়গিরির কারণে যে গর্ত সৃষ্ট হয় ওই গর্তটাকে বলা হয় ক্যালডেরা। সো অপশন নাম্বার 1। ওকে, আগ্নেয়গিরি সৃষ্ট গর্ত। 64 রয়েছে আকৃতি, গঠন, উচ্চতা, ঢাল ও উৎপত্তির পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠের যাবতীয় পর্বতকে কয় ভাগে ভাগ করা যায়? তো সেটা কারেক্ট আনসারটা কি হবে? সেটা হবে 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। যে আকৃতি, গঠন, উচ্চতা ও ঢাল ও উৎপত্তির পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠে যে যাবতীয় পর্বত রয়েছে সেই পর্বতগুলিকে 4 ভাগে ভাগ করা যায়। সো অপশন নাম্বার 2। 65
গ্রস্ত উপত্যকার অপর নাম, যে গ্রস্ত উপত্যকার অপর নাম কি? গ্রস্ত উপত্যকার অপর নাম হলো গ্রেভেন। কি হবে? গ্রেভেন। গ্রস্ত উপত্যকার অপর নাম হলো গ্রেভেন। ওকে, আর ভূতাত্ত্বিক চ্যুতির ফলে এই নিম্নগামী অঞ্চলে গঠিত হয় উপত্যকা, সেটাকে বলা হয় গ্রেভেন। 66, একটি সমপ্রায় ভূমির উদাহরণ, যে একটি সমপ্রায় ভূমির উদাহরণ, একটি সমপ্রায় ভূমির উদাহরণ হলো মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমি, যে একটি সমপ্রায় ভূমির উদাহরণটা কি? সেটা হবে মেঘালয় মালভূমি, মানে যেখানে সমান উচ্চতা এবং গঠন হয়, গঠনের জন্য মেঘালয় যে মালভূমিটা রয়েছে এটা একটা মানে সমবায় ভূমির উদাহরণ, মানে সমান উচ্চতা এবং গঠন হয়, এরকম একটা এক্সাম্পল হলো মেঘালয় মালভূমি। সো অপশন নাম্বার 4। 67, তুরানের নিম্নভূমি। তুরানের নিম্নভূমি কি? সেটা হবে অবনত সমভূমি। তুরানের নিম্নভূমি হলো অবনত সমভূমি, এটা হলো মানে নিম্ন উচ্চতার সমভূমি। নেক্সট 68, জার্মান লুয়েসের অর্থ। জার্মান লুয়েসের অর্থ কি? জার্মান যে লুয়েস রয়েছে সেটার অর্থ হলো এই যে কি হবে? সূক্ষ্ম পলিকণা। জার্মান লুয়েসের অর্থ হলো সূক্ষ্ম পলিকণা, মানে লুয়েসের যে সূক্ষ্ম কণিকা দ্বারা গঠিত হয় যে পলল, সেটাকে বলা হয় সূক্ষ্ম পলিকণা। জার্মানের লুয়েসের অর্থ হলো সূক্ষ্ম পলিকণা। সো অপশন নাম্বার 4। 69 নম্বরে রয়েছে বাজাদার সমভূমি সৃষ্টি হয়, যে বাজাদার সমভূমিটা সৃষ্টি হয় কোন অঞ্চলে বা কোন উপত্যকায় সৃষ্টি হয়? তো সেটা কি হবে? মরু অঞ্চলে। বাজাদার সমভূমি সৃষ্টি হয় মরু অঞ্চলে। অপশন নাম্বার 3, মরু অঞ্চলে। 70, মাউন্ট পোপো। মাউন্ট পোপো একটি কি পর্বত? যে মাউন্ট পোপোটা রয়েছে সেটা কি পর্বত? সেটা হলো একটা আগ্নেয় পর্বত। কি পর্বত? মাউন্ট পোপো হলো একটা আগ্নেয় পর্বত। কারণ এই আগ্নেয় পর্বতের আরেকটা নাম রয়েছে কি? সঞ্চয়জাত পর্বত। এই যে আগ্নেয় পর্বতটা, এটা কি হয়? এটা হয় যে অগ্নুৎপাতের কারণে, যখন অগ্নুৎপাত হয়, ধরো জাস্ট এন এক্সাম্পল, এটা একটা পর্বত রয়েছে, তো এখানে কি হয়? অগ্নুৎপাত হয়। ওকে, অগ্নুৎপাত হয়, এগুলি অগ্নুৎপাত হয়, এই যে লাভাগুলি বের হয়, লাভাগুলি বেরিয়ে কি হয়? এই সাইডে গিয়ে এগুলি জমা হয়, তো বাইরে কি হয়? ঠান্ডা ওয়েদারটা একটু ঠান্ডা থাকে বা একটু গরম থাকে, এরকম মিক্সড একটা ওয়েদার থাকে, সেটার কারণে আস্তে আস্তে লাভাগুলি কি হয়? লাভাগুলি আস্তে আস্তে এগুলি মানে জমতে থাকে। কারণ যখন লাভাগুলি কোথায় থেকে বের হয়, ধরো আমরা যখন ক্লাস করেছিলাম ইন্টিরিয়ার অফ দ্য আর্থ, সেটার মধ্যে আমরা পড়েছিলাম কি? প্রথমে রয়েছে কেন্দ্রমণ্ডল, তার উপরটা ছিল কি? গুরুমণ্ডল, তারপরটা কি ছিল? যে ভূত্বক। ভূত্বক। এখন পৃথিবীর ভূ অভ্যন্তরে মানে পৃথিবীর ভিতরে কি হয়? ম্যাগমা থাকে, জ্বলন্ত ম্যাগমা থাকে। এই ম্যাগমাগুলি কি হয়? এই ম্যাগমাগুলি কন্টিনিউয়াসলি উৎপাত হতে থাকে, এগুলি এই যে কন্টিনিউয়াসলি উৎপাত হয়, এগুলি একসময় কি হয়? একসময় এগুলি বেরিয়ে আসে, ভূত্বকের মাধ্যমে এগুলি বেরিয়ে আসে, এগুলিকে বলা হয় নিঃসারী শিলা। যখন বেরিয়ে আসে পৃথিবীর অভ্যন্তরে কি হয়? বেশি গরম থাকে, মানে যে কি তাপমাত্রাটা বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকে তার জন্য তো এখানে ফুটতে থাকে। ধরো এখন যদি আমরা একটা দুধ বসাই, দুধটা যখন বসায় গরম হবে, এটা কি ফুটতে থাকে, ফুটে ফুটে দেখবে উপরে চলে আসে, তো ম্যাগমাটাও সেম, এখানে ম্যাগমা থাকে, এগুলি কি? এগুলি মানে কন্টিনিউয়াসলি তাপটা বেশি থাকে, তো এগুলি ফুটতে থাকে, এগুলি কি হয়? এগুলি উপরে চলে আসে, উপরে চলে আসে ভূত্বককে, পৃথিবীকে ভেদ করে বাইরে চলে আসে, তখন এগুলি লাভা হয়ে যায়। আর যেহেতু ভূ অভ্যন্তরের তুলনায় বাইরে কি হবে? পৃথিবী যে বাইরে ভূত্বকের মধ্যে কি ওয়েদারটা তুলনামূলক ঠান্ডা থাকবে, তো এখানে এসে লাভাগুলি জমে যায়, জমে এটা কি হয়? আগ্নেয় শিলা হয়। এই যে লাভাগুলি যখন বের হয়, কোনো জায়গাতে বের হয়, এগুলি জমে লাভাতে সৃষ্টি হয়। এগুলি লাভাতে যখন সৃষ্টি হয়, এগুলি সঞ্চয় হয়, এই যে সঞ্চয় হয়ে যে পর্বতটা গঠিত হয়, এগুলিকেই তো আগ্নেয় পর্বত বলা হয়। তার জন্য আগ্নেয় পর্বতের আরেকটা নাম হলো সঞ্চয়জাত পর্বত। কি? আগ্নেয় পর্বতের আরেকটা নাম কি? সঞ্চয়জাত পর্বত। আর এরকম একটা উদাহরণ হলো এই যে লাভাগুলি জমে, এগুলি জমে যে একটা পর্বত সৃষ্টি হয়েছে, এরকম একটা উদাহরণ হলো মাউন্ট পোপো। তার জন্য মাউন্ট পোপো হলো এক ধরনের আগ্নেয় পর্বত, বা এটাকে সঞ্চয়জাত পর্বতও বলা হয়, কারণ আগ্নেয় পর্বতের আর অপর নাম হলো সঞ্চয়জাত পর্বত। নেক্সট রয়েছে 71 নাম্বার, আগ্নেয় পর্বতের অপর নাম, এখনই জাস্ট বললাম, তো এটা হবে সঞ্চয়জাত পর্বত। অপশন নাম্বার 4, সঞ্চয়জাত পর্বত। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা চাণক্য বেচে যে কনসেপ্ট ক্লাস রয়েছে সেটা দেখে নিও, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। তারপরও কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের ডিমান্ড অনুসারে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো, তার জন্য কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তাছাড়া তোমাদের যদি চাণক্য ব্যাচটা তো আছে, তাছাড়াও যদি তোমাদের হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। ওকে, যেখানে টেট 1 টেট 2 ফুল সিলেবাসের নোটস রয়েছে, একদম কনসেপ্ট ডিপলি ডিসকাশন, তার পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার আর এমসিকিউস রয়েছে। সেই নোটসটা নিতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং যারা আমাদের এখান থেকে নোটসটা নেবে তাদের জন্য থাকবে স্পেশাল ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্ট। ওকে, অনলাইন মক টেস্টও তোমরা পেয়ে যাবে।
আর তাছাড়াও যদি তোমাদের হার্ড কপি মানে মক টেস্ট অফলাইন মক টেস্টের প্রয়োজন হয়, সুপার 30 মক টেস্টের সিরিজও আমাদের এখানে রেডি করা আছে, সেটা নিতে চাইলে সেটাও তোমরা নিতে পারো। এখন কীভাবে নেবে, কোথা থেকে কালেক্ট করবে, সম্পূর্ণটাই বলবো। তোমরা জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আগে ক্লাসটা সেরে নিই, তারপর বাকি ডিটেলসগুলো এক এক করে বলে দেবো। আর তাছাড়া আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে দিই, আমরা যে এই 7000 MCQ সিরিজগুলি করাচ্ছি, এগুলি কিন্তু যে অ্যাপের মাধ্যমে, দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে যে চাণক্য ব্যাচটা প্রোভাইড করা হচ্ছে, সেটার মধ্যে কিন্তু এই পিডিএফগুলো ইনক্লুড করা থাকবে, সেখানে এগুলো আমরা ইনক্লুড করে দেবো। তো পিডিএফগুলো আমরা দিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি। আর তাছাড়া তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও, তোমরা দিতে চাও, তাহলে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই ভিডিও কমেন্ট সেকশানে অথবা ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমরা রুটিন দিয়ে দেবো, টপিক দিয়ে দেবো, যে কোন টপিক থেকে কোন দিন যে মক টেস্ট হবে সেটা আমরা দিয়ে দেবো। আর সেই মক টেস্টটা তোমরা পাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। তো প্রথমত তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে, তারপর তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো, দেন তোমরা প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবে, সেখানে তোমরা ফ্রি মক টেস্টও দিতে পারো। ওকে, তো বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। সো ফ্রেন্ডস, নেক্সট রয়েছে 71 নাম্বার, ফ্রান্সের ভোজ একটি। ফ্রান্সের যে ভোজ সেটি কি? সেটি একটি স্তূপ পর্বত, বঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত, কোনটা হবে? তো সেটা হবে স্তূপ পর্বত। এটি হলো একটি স্তূপ পর্বত। ফ্রান্সের ভোজ হলো একটি স্তূপ পর্বত। ওকে, আর এই যে স্তূপ পর্বত সেটা সাধারণত চ্যুতির ফলে গঠিত হয়। ওকে, চ্যুতি বা ভাঁজের ফলে গঠিত হয় এরকম স্তূপ পর্বত। তো ফ্রান্সের ভোজ হলো এক ধরনের স্তূপ পর্বত। সো অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 73, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী, যে গ্রস্ত উপত্যকা রয়েছে সেটার মধ্য দিয়ে কোন নদীটা প্রভাবিত হয়? সেটা হবে তাপ্তি নদী। সো তাপ্তি নদী কোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে। ওকে, তো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। 74, সাতপুরা একটি কি ধরনের পর্বত? সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। কি পর্বত? স্তূপ পর্বত। আর স্তূপ পর্বত কিভাবে গঠিত হয়? চ্যুতি বা ভাঁজের ফলে স্তূপ পর্বত গঠিত হয়, তার একটি এক্সাম্পল হলো সাতপুরা পর্বত। নেক্সট রয়েছে 75 নাম্বার, চ্যুতির ফলে গঠিত হয়। চ্যুতির ফলে কোন ধরনের পর্বত গঠিত হয়? এখনই জাস্ট বলেছিলাম স্তূপ পর্বত। স্তূপ পর্বত কিসের ফলে গঠিত হয়? চ্যুতির ফলে, বা চ্যুতির ফলে গঠিত হয় স্তূপ পর্বত। এরকম একটা এক্সাম্পল হলো যেরকম সাতপুরা রয়েছে, তারপর যেরকম ফ্রান্সের ভোজ রয়েছে, এগুলি কি? এগুলি হলো এক একটা স্তূপ পর্বত। নেক্সট রয়েছে 76 নাম্বার, আল্পস একটি কি ধরনের যে পর্বত? আল্পসটা কি? এটি হলো নবীন যে ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। অপশন নাম্বার 3, নবীন ভঙ্গিল পর্বত হলো আল্পস। ওকে, নেক্সট রয়েছে 77, পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায়, সেটি হলো অ্যাটলাস পর্বত। ওকে, সো অ্যাটলাস পর্বতের পাদদেশে কি হয়? যে ক্ষয় হয়, প্রথমে ক্ষয় হয়েছে, তারপর পলিগুলি সঞ্চয় হয়, মানে একসাথে জমা হয়, তার ফলে পেডিমেন্ট গঠিত হয়। সো অপশন নাম্বার 3, মানে অ্যাটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায়। সো অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 78 নম্বরে রয়েছে কর্ণাটকের মালনাদ মালভূমি হলো, কর্ণাটকের যে মালভূমি সেটি কোনটা? সেটি হলো বিবেচ্ছিন্ন মালভূমি। অপশন নাম্বার 2, বিবেচ্ছিন্ন মালভূমি। 79, স্তূপ পর্বতের দুপাশের ঢাল, স্তূপ পর্বতের যে দুপাশের ঢাল রয়েছে সেগুলি কি? সেগুলি বেশ খাড়া, মানে বেশ খাড়া টাইপের থাকে। স্তূপ পর্বতের পাদদেশে যে দুই পাশে যে ঢাল রয়েছে সেগুলি বেশ খাড়া থাকে। সো অপশন নাম্বার 1। 80 নম্বর, টেবিল ল্যান্ডটা কি? টেবিল ল্যান্ডটা হলো এক ধরনের মালভূমি। অপশন নাম্বার 4, মালভূমি। 81, যে আগ্নেয়গিরি ভূমধ্যসাগরের অশোক স্তম্ভ বলা হয়, মানে একটা আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের অশোক স্তম্ভ বলা হয়, সেটা কোনটা? সেটা হবে ইটালির এই যে বিসুবিয়াস, মানে ইটালির বিসুবিয়া যে আগ্নেয়গিরি রয়েছে সেটাকে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয়। সো অপশন নাম্বার 2 হবে এটা কারেক্ট আনসার, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট রয়েছে 82 নাম্বার, ক্ষয়জাত পর্বের অপর নাম, যে ক্ষয়জাত পর্বতটা রয়েছে সেটার অপর নাম কি? ক্ষয়জাত পর্বতের অপর নাম হলো অবশিষ্ট পর্বত। অবশিষ্ট পর্বত, অনেক পর্বত, ধরো একটা পর্বত রয়েছে, ঠিক আছে, একটা পর্বত, জাস্ট অ্যান এক্সাম্পল, পর্বত রয়েছে, এটা কি হচ্ছে? এটা ধীরে ধীরে ধরো এখান থেকে ক্ষয় হচ্ছে, ক্ষয় হওয়ার ফলে এটা কি হচ্ছে? তার যে উচ্চতাটা সেটা আস্তে আস্তে দিন দিন কমতে থাকছে। তো এটা যে কমছে, কারণ এইদিকে তো ক্ষয় হয়ে যাচ্ছে, তো এটা কমছে, তো এই যে যেটা বাকি আছে, ক্ষয় হওয়ার পর যেটা বাকি আছে বা যেটা অবশিষ্ট আছে, সেই ধরনের পর্বতকেই বলা হয় অবশিষ্ট পর্বত। আর অবশিষ্ট পর্বতের আরেকটা নাম হলো ক্ষয়জাত পর্বত। ওকে, সো ক্ষয়জাত পর্বতের অপর নাম কি? অবশিষ্ট পর্বত। নেক্সট রয়েছে 83 নাম্বার, পর্বত বেষ্টিত মালভূমির সৃষ্টির কারণ, যে পর্বত বেষ্টিত মালভূমি যে সৃষ্টি হয় তার কারণটা কি? তার কারণটা হলো ভূ আলোড়ন। কি হবে? ভূ আলোড়ন। পর্বত বেষ্টিত মালভূমির সৃষ্টির একটা কারণ হলো ভূ আলোড়ন। 84, একটি মোনাডঙ্কের উদাহরণ কি? একটি মোনাডঙ্কের উদাহরণ হলো পরেশনাথ পাহাড়। কি হবে? পরেশনাথ পাহাড়। যে মোনাডঙ্কের উদাহরণ হলো একটি পরেশনাথ পাহাড়।
85। থিনিস কি? থিনিসটা কি? থিনিস হলো একটি মহীখাত। কি হবে? মহীখাত। অপশন নাম্বার 4 মহীখাত। 86 ভারতের সর্বোচ্চ মালভূমির নাম। ভারতের যে সর্বোচ্চ মালভূমি রয়েছে সেটার নাম কি? সেটার নাম হলো লাদাখ মালভূমি। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ মালভূমি। সো অপশন নাম্বার 4 হবে এটা কারেক্ট অ্যান্সার, কারণ এখানে ভারতের বলা হয়েছে। তো ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হলো লাদাখ মালভূমি। 87 পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প হয় কোথায়? পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প হয়, খুবই কমন একটা কোশ্চেন, সেটা হবে জাপানে। পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প হয় জাপানে। কেন হয় তার কিন্তু একটা কারণ রয়েছে। তো সেই কারণটা কি? সেই যে কারণটা হলো, মানে জাপান কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরে যে রিং অফ ফায়ার রয়েছে সেখানে অবস্থিত। মানে প্রশান্ত মহাসাগরে রিং অফ ফায়ারে অবস্থিত জাপান। যেখানে কি হয়, যে প্লেট রয়েছে, প্লেটগুলি যখন সংঘর্ষ হয় তার কারণে কিন্তু ভূমিকম্পটা হয়ে থাকে। ধরো এটা হলো জাপান আর এখানে হলো প্রশান্ত মহাসাগর। ওকে, তো এই যে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের মধ্যে এই জাপানটা অবস্থিত। ধরো এখানে একটা প্লেট রয়েছে, এখানে একটা প্লেট রয়েছে। এই প্লেটগুলি যখন সংঘর্ষ হয় তখন কিন্তু সেখানে ভূমিকম্পটা সৃষ্টি হয়। আর এই কারণে সবচেয়ে বেশি ভূমিকম্প জাপানে দেখা যায়। তার জন্য বলা হয় পৃথিবীতে সর্বাধিক ভূমিকম্প হয় জাপানে। সো অপশন নাম্বার 2 হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 88 নাম্বার। পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবল বলয় হল, যে পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প বলয়টা কোনটা? তো সেটা কি হবে? সেটা হবে প্রশান্ত মহাসাগর উভয় তীরবর্তী অঞ্চল। যে প্রশান্ত মহাসাগর রয়েছে, প্যাসিফিক ওশান রয়েছে, তার যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেই তীরবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে। ওকে, যে প্রশান্ত মহাসাগর উভয় তীরবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে। এই জন্য এই স্থানটাকে ভূমিকম্প প্রবল বলে বলা হয়, কারণ এই অঞ্চলটির মধ্যে যে প্লেট টেকটনিক রয়েছে সেগুলি উচ্চ কার্যকলাপ হয়, তার জন্য এখানে বেশি কার্যকলাপ হয় প্লেট টেকটনিকগুলি। তো যেরকম প্লেট টেকটনিকগুলি কি হয়, ভূমিকম্প কী কী কারণে হতে পারে? 3 ধরনের। তো এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, দুইটা এসে একসাথে এরকম লেগেছে তার জন্য হতে পারে। বা ধরো এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, দুইটা আলাদা আলাদা হয়ে গেছে তার জন্য হতে পারে। বা ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, দুইটা এইভাবে একটা এইভাবে মানে সংঘর্ষ হয়েছে, ঘর্ষণ হয়েছে, মানে এটা এদিকে চলে যাচ্ছে, এটা তো এদিকে চলেছে, যাওয়ার সময় এই জায়গাটা টাচ হয়েছে। তো এই 3টা কারণে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। আর এই জায়গাটা মানে প্রশান্ত মহাসাগরে উভয় তীরবর্তী অঞ্চলে যে প্লেট টেকটনিক রয়েছে এখানে কার্যকলাপ, তার ফাংশনটা বেশি হয়, তার জন্য কিন্তু ওই জায়গাতে বেশি ভূমিকম্প হয়। এই জন্যই পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবল বলে বলা হয়েছে প্রশান্ত মহাসাগর উভয় তীরবর্তী অঞ্চল। নেক্সট 89 নাম্বার। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হবে রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা মাপা যায় রিক্টার স্কেলের মাধ্যমে। যে ভূমিকম্পের যে মানে কোন তরঙ্গ দিয়ে গেছে, এটা বেশি স্পিডে হয়েছে না স্লো হয়েছে, কোনটা বেশি ক্ষতি হয়েছে নাকি মিডিয়াম, তো এইগুলি আমরা মাপতে পারি কিসের মাধ্যমে? রিক্টার স্কেলের মাধ্যমে। নেক্সট 90 নাম্বার। ভূমিকম্পের ফলে সৃষ্ট বড় বড় সমুদ্রের ঢেউকে বলা হয়, যে ভূমিকম্পের ফলে যে বড় বড় সমুদ্রের ঢেউ সৃষ্টি হয়। ধরো যে এখন আমাদের সমুদ্রের মধ্যে ভূমিকম্প হলো, তার যে ভূমিকম্প হলো, তখন এই ভূমিকম্পের ফলে যে কম্পনের ফলে কি হয়, বড় বড় সমুদ্রের ঢেউ সৃষ্টি হয়েছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সুনামি। কি বলা হয়? সুনামি। অপশন নাম্বার 3। 91। অতি সম্প্রতি ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়া ভূমিকম্প হয়, সেটা কবে হয়? সেটা হয় 2004 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর। 2004 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর। অপশন নাম্বার 3। 92 নাম্বার। ভূমিকম্পের ভূপৃষ্ঠে ভূমিকম্পের তরঙ্গ গতিবেগ প্রতি সেকেন্ডে 5 থেকে 8 কিলোমিটার। ভূপৃষ্ঠে যে ভূমিকম্প তরঙ্গ রয়েছে তার যে গতিবেগটা সেটা প্রতি সেকেন্ডে 5 থেকে 8 কিলোমিটার। 93। ভূগর্ভে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কি বলা হয়? তাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। এখন ভূগর্ভে মানে কেন্দ্রমণ্ডল রয়েছে, গুরুমণ্ডল রয়েছে, আর একটা কি ভূত্বক রয়েছে। এই যে 3টা রয়েছে এগুলি কি পৃথিবীর ভিতর। যত পৃথিবীর ভিতর দিকে যাওয়া হয় তাপমাত্রা বাড়তে থাকে, গরম বাড়তে থাকে। এটা তো আমরা আগেই দেখেছি, ইন্টেরিয়র অফ দ্য আর্থ ক্লাসেই দেখেছি। এখানে ধরো পৃথিবীর যে কেন্দ্রটা মানে ভূমিকম্প কোথায় উৎপত্তি হয় সেটা হয় পৃথিবীর গর্ভে, মানে পৃথিবীর ভিতরে হয়। ধরো এখানে হলো বা এখানে হলো, যেখানে হলো পৃথিবীর যে ভিতরে হয়। তো ওই যে জায়গাটা ধরো এখানে ভূমিকম্প সৃষ্টি হলো, এই জায়গাটাকে কি বলা হয়? এটাকে কেন্দ্র বলা হয়। কি বলা হয়? কেন্দ্র। এখন এখানে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, তার প্রভাবটা কোথায় দেখা গেছে? প্রভাব দেখা গেছে ভূত্বকে, মানে পৃথিবীর বাইরে, মানে আমরা যেখানে বসবাস সেখানে দেখা গেছে। তো এই জায়গাটা হবে কি? এটাকে বলা হয় উপকেন্দ্র। পৃথিবী ভূগর্ভে যে স্থানে ভূমিকম্প উৎপত্তি হয়েছে সেটাকে কেন্দ্র বলা হয়। আর যে জায়গাতে প্রভাব মানে ভূত্বকে মানে পৃথিবীর বাইরে যে জায়গাতে মানে প্রভাবটা বেশি দেখা গেছে সেটাকে বলা হয় উপকেন্দ্র। ওকে, তো এখানে যেহেতু বলা হয়েছে ভূগর্ভে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। সো অপশন নাম্বার 2 হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট 94 নাম্বার। ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় কোথায়? ভূমিকম্পের তীব্রতাটা সবচেয়ে বেশি কোথায় ফিল হয়, অনুভূত হয়? সেটা হবে কি? অবভিয়াসলি ভূত্বকে হবে। আর ভূত্বকে কোন জায়গাতে হবে? উপকেন্দ্রে হবে। উপকেন্দ্রে। সো অপশন নাম্বার 1।
95 জাপানি শব্দ সু এর অর্থ কি? জাপানি শব্দ রয়েছে কি সুনামি। সুনামির যে সুটা রয়েছে সেটার মানে কি? সেটার মানে হলো বন্দর বা পোতাশ্রয়। সেটা মানে হলো বন্দর বা পোতাশ্রয়। সো অপশন নাম্বার 2। নেক্সট 96 নাম্বার, ভূমিকম্পের কেন্দ্রে অবস্থান ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় সাধারণত দেখা যায় সেটা হলো 16 কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রে যে অবস্থান ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় দেখা যায়, মানে নর্মালি যে গভীরতায় দেখা যায় সেটা হবে 16 কিলোমিটার। পৃথিবীতে ভূমিকম্প প্রবণ বলয় আছে কয়টি? আছে 3টি। পৃথিবীতে ভূমিকম্প প্রবণ বলয় আছে 3টি। অপশন নাম্বার 2। নেক্সট রয়েছে 98 নাম্বার, সর্বাধিক ক্ষয়ক্ষতি হয় ভূমিকম্পের কোন তরঙ্গের মাধ্যমে? ভূমিকম্পের কিছু তরঙ্গ রয়েছে, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। এই তরঙ্গগুলির মধ্যে কোনটার মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়? সেটা হবে এল তরঙ্গের দ্বারা সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়। অপশন নাম্বার 3। নেক্সট 99 নাম্বার, ভূকম্পন তরঙ্গ মূলত কয় প্রকার? ভূকম্পন যে তরঙ্গ রয়েছে সেটা মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। সেগুলি কি কি? পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। 100, জাপানি শব্দ নামি এর অর্থ কি? যে জাপানি শব্দ থেকে এসেছে সুনামি। সু কথার অর্থটা কি? সু কথার অর্থ হলো বন্দর বা পোতাশ্রয়। আর নামি শব্দের অর্থ হলো, নামি শব্দের অর্থটা কি? সেটা হবে ঢেউ। কি হবে? ঢেউ। অপশন নাম্বার 3 ঢেউ। ওকে, তো এটাই গেল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট 50 এমসিকিউস। তো জিওগ্রাফি থেকে আজকে আমরা প্র্যাকটিসের 2 নিয়ে এসেছি, যেটা আমাদের 50 এমসিকিউস আমি ডিসকাস করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল লেগেছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ক্লাসটা কীরকম লাগছে, আর তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর কমেন্টের মাধ্যমে এটাও জানাবে নেক্সট কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও, আর আমরা যে 7000 এমসিকিউ সিরিজটা স্টার্ট করেছি সেটা কন্টিনিউ করবো কিনা সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমরা যখন আমাদেরকে কমেন্ট করো সেটাতে আমরা অনেকটাই মোটিভেট ফিল করি, আর তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করি। তার জন্য কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। এনিওয়ে, সো ফ্রেন্ডস, তোমরা যদি নোটসের প্রয়োজন হয় তোমাদের কারোর, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর তাছাড়া তোমাদের যদি চাণক্য ব্যাচের প্রয়োজন হয়, যেখানে অনলাইন ক্লাস পেয়ে যাবে, একদম প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে। ওকে, একদম ডিপলি ডিসকাস করা আছে সেই কনসেপ্ট ক্লাসগুলিতে। তার পাশাপাশি অনলাইনের কোশ্চেন পেয়ে যাবে, পিডিএফ নোটস পেয়ে যাবে প্রতিটা ক্লাসেরই। তার পাশাপাশি ফুল লেন্থের মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আর এটা কোথায় পাবে? এটা পাবে চাণক্য ব্যাচের মধ্যে। আর এখন যেই চাণক্য ইউটিউব ব্যাচটা আমরা স্টার্ট করেছি 7000 এমসিকিউ সিরিজ, এগুলি পিডিএফও কিন্তু আমরা এই কোর্সের মধ্যে ইনক্লুড করে দেবো। তো যারা যারা ব্যাচটা নিয়েছো, এই কোর্সটা নিয়েছো বা নেবে, তোমরা কিন্তু এগুলিও তোমরা এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। কনসেপ্ট ক্লাস উইথ অনলাইনের কোশ্চেন, এই এমসিকিউ সিরিজগুলি পেয়ে যাবে, পিডিএফ নোটস পেয়ে যাবে, আর মক টেস্টও তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া তোমাদের যদি ফ্রি মক টেস্ট প্রয়োজন হয়, তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে চাও, তাহলে তোমরা কি করতে পারো? এই ভিডিও কমেন্ট সেকশনে একটা লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা জয়েন হওয়ার পর সেখানে রুটিন পেয়ে যাবে বা টপিক পেয়ে যাবে, কোন টপিকের উপর মক টেস্টটা হবে সেটা তোমরা পেয়ে যাবে। আর সেই মক টেস্টটা তোমরা দিতে পারবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবে। সেখানে তোমরা ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর যে ফ্রিতে মক টেস্টগুলো রয়েছে সেগুলি তোমরা দিতে পারবে। আর কোন টপিক থেকে মক টেস্ট হবে সেটা কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। যারা গ্রুপে অ্যাড আছো তোমরা তো টপিকগুলো পেয়ে যাচ্ছ, আর যারা অ্যাড নেই তোমরা গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাবে, সেখানে টপিকগুলো তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া যদি তোমাদের হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসের প্রয়োজন হয়, টেট 1 হোক কিংবা টেট 2, সায়েন্স অর আর্টস, বেঙ্গলি ককবরক, ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, সবগুলি নোটসই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো যাদের সেই নোটসের প্রয়োজন হয় তোমরাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে, এবং সেই নোটের সাথে তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। ওকে, আর তাছাড়া আমাদের এখানে সুপার 30 মক টেস্টের সিরিজ রয়েছে। এই মক টেস্টের মধ্যে তোমরা টোটাল 30টা মক টেস্টের সেট পাবে। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন থাকবে, সবগুলি সাবজেক্ট থেকে পুরো সিলেবাস থেকে মক টেস্ট পাবে। টোটাল 30টা মক টেস্টের সেট, আনসার কি প্লাস 30টা মক টেস্টের জন্য 30টা ওয়ে মার্ক সেটা তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যেটাই প্রয়োজন, মক টেস্টের সিরিজ হোক, নিউ আপডেটেড ভার্সনের নোটসগুলো হোক, কিংবা তোমাদের ইউটিউব ক্লাস অর অফলাইন অনলাইন ক্লাস হোক, চাণক্য ব্যাচের ক্লাস হোক, যেটাই তোমাদের প্রয়োজন সেটা তোমরা পেয়ে যাবে। সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারের যে অফিসিয়াল নাম্বারটা রয়েছে এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো আশা করি তোমাদের কাছে আজকে ক্লাসটা ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।